সহজ পদ্ধতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রোদে দেওয়া ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো এই আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে এখানে আমি কিছু সরিষা ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। এই সরিষাগুলোকে আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপর একটু শুকিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। একটু হালকা আঁচে ভেজে নেব যতক্ষণ না এই সরিষাটা একটু মানে মচমচে হয়ে যাচ্ছে সে পর্যন্ত। তো এটা ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো প্রথমে মরিচটাকে একটু ভেজে নিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে জলীয় বাষ্পটা চলে যায় সে পর্যন্ত ভেজে আমি কিন্তু মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর চুলায় একটা বড় সড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষা তেল। এখানে যদিও মনে হচ্ছে অল্প একটু সরিষা তেল, তবে এখানে প্রায় 1 কেজি পরিমাণ সরিষা তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছোট করে ছিঁড়ে। এরপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটার মধ্যে সুন্দর একটা স্মেল আসে সে পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে বেশ কিছুটা রসুন বাটা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে প্রায় 5 কেজির উপরে আম আচার তৈরি করছি, তাই মশলার পরিমাণটা একটু বেশি হবে। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কালারটা যেন সুন্দর আসে সেই জন্য আমি হলুদ গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে কালারটা একটু সুন্দর হয়। এরপর আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে কেটে নিয়েছি। আমের গায়ে একটু দাগ কেটে দিতে হবে যাতে করে মশলাটা আমের ভিতরে ঢুকতে পারে। তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমি খুব ভালো করে আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়ে চেড়ে এই আমগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ, রোদে দেওয়ার ঝামেলা নেই। কাঁচা আমটাকে আমি কিন্তু ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এরপর আচারটা তৈরি করতে চলে এসেছি। সাধারণত আচার তৈরি করতে 2-3 দিন রোদ দিতে হয়, তো ওই ঝামেলাটা করতে হবে না। এভাবে যদি আচার তৈরি করেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমি দিয়ে দিলাম এখানে সরিষা গুঁড়ো। সরিষাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা চাইলে কিন্তু এই সরিষা গুঁড়া ব্যবহার না করে এখানে সরিষা বাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সরিষা বাটাটা দিতে হবে তেলের মধ্যে। যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সরিষা গুঁড়া ব্যবহার করেছি কারণ আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আমটাকেও কিন্তু প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি যাতে করে আমের মধ্যে পানি না থাকে। তো আপনারা চেষ্টা করবেন এরকম ভাবে তৈরি করার, সেক্ষেত্রে সারা বছর সংরক্ষণ করতে সুবিধা হয়। আমের মধ্যে যতটুকু সম্ভব পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে নেড়ে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। যারা টক পছন্দ করেন তারা কম দিবেন, যারা বেশি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা একটু বেশি দিয়ে দিবেন। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি। আমার বাসায় একটু মিষ্টি মিষ্টি আচারটাই বেশি পছন্দ করে। তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যতক্ষণে মিশে যাবে ততক্ষণে কিন্তু চিনিটা গলে একটু পানি ছেড়ে আসবে, চিনিটা থেকে পানি উঠে আসবে। চিনিটা গলে যাওয়ার পর আর কিছুক্ষণ রান্না হওয়ার পর কিন্তু আম থেকেও পানি উঠে আসবে অনেকটা। তো এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। যাই হোক, আমি এখানে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাচ্ছে আর এখানে কিন্তু চিনি থেকে পানি উঠে আসছে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার অথবা সিরকা। আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এই হোয়াইট ভিনিগার ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে ভিনিগার ব্যবহার করেছি। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আর কি কাজ, এটাকে রান্না করতে হবে। তো হাই হিটে আমি এটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আম থেকেও অনেকটা পানি উঠে এসেছে আর চিনিটা গলেও কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমগুলো কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। তো এই পর্যায়ে দেখা যায় আমগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আমগুলো জোরে জোরে নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এখানে ব্যবহার করব বিট লবণ। এই বিট লবণটা অবশ্যই আচারের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আমি সবসময় ব্যবহার করি, আমার আচারের রেসিপিগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় বিট লবণটা ব্যবহার করি আচারের মধ্যে, এতে করে আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। যাই হোক, এটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আগে বলেছি আমগুলো অনেকটা নরম হয়ে গেছে, তাই খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। তো আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু
এসেছে। তো আমি একটা আম আপনাদের ভেঙে দেখাবো যে এটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এটাকে জাল করতে থাকতে হবে যতক্ষণ না এই যে আমের পানিটা অথবা চিনি শিরাটা কিছুটা শুকিয়ে আসছে, আচারটা আঠালো ভাব চলে আসছে আর তেলটা উপরের দিকে ভেসে আসছে। তো তেলটা যখন উপরের দিকে ভেসে এসেছে তখন আমি এর মধ্যে বাকি যে মশলাটুকু ছিল সেটাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তেল উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আচারটা অবশ্যই ঠান্ডা করতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে। আমি এই হাঁড়ির মধ্যে ঠান্ডা করিনি, আচারটাকে এরকম ঢেলে রেখে দিয়েছি। তো সিলভারের হাঁড়ি অথবা এরকম কড়াইগুলোর মধ্যে রেখে দিলে দেখা যায় আচারের যে টক সেটার কারণে কিন্তু হাঁড়িটা ক্ষয় হতে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকারক। তো আচারটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। এখন এটাকে কাঁচের জারে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। শুধুমাত্র মাঝে মাঝে একটু বয়ামটাকে রোদে দিবেন, তাহলে কিন্তু এটা সারা বছরের জন্য একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। তেল ছাড়া, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, একদম সহজ উপায়ে আর একদম কম উপকরণ দিয়ে এই আচারটা এত বেশি মজা হয় আর বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এই আচারটা তৈরি করা যেমন সহজ, এটা সময় কম লাগে, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই আচারটা তৈরি করতে মশলার পরিমাণ একদমই কম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া এত মজার একটা আচারের রেসিপি। তো এই আমের আচারটা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের লাগছে কাঁচা আম। আমগুলোকে একটু ভালো দেখে নিতে হবে, মানে আটি শক্ত যে আমগুলো সেই আমগুলোকে নিতে হবে। তো আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলোর আটি মোটামুটি শক্ত হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই আচারটা তৈরি করার জন্য একদম আটি শক্ত দেখে নেওয়ার। প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এই আচারটা তৈরি করা কিন্তু অনেক সহজ, মানে ঝটপট তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আর এটা খেতে অসম্ভব মজার, আমার বাচ্চাদের তো অনেক অনেক পছন্দের। আমি প্রতি বছরই তৈরি করি, এবারও তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কিন্তু ধুয়ে নিই। আপনারা চাইলে ধুতে পারেন, তবে না ধুলেই ভালো, পানি না এখানে ব্যবহার করাটাই ভালো মনে করি। এরপর হচ্ছে এইভাবে মিহি করে দাগ কেটে দিয়েছি, একদম আটি পর্যন্ত যেন দাগটা বসে যায়। ছুরি দিয়ে আমি দাগ কেটে দিয়েছি, আপনারা চাইলে বটি দিয়ে কেটে দিতে পারেন। সবগুলো আম দুই ভাগ করে এরকম ভাবে আমি দাগ কেটে দিয়েছি। এরপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি আম নিয়েছিলাম 2 কেজি পরিমাণে, এরপর চিনি দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই চিনি মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এখানে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম এখানে ভিনিগার। এখানে আমি 1 কাপ ভিনিগার দিয়েছি, তবে আপনারা এখানে 1 কাপ ভিনিগার ব্যবহার করবেন না, এখানে হাফ কাপ ভিনিগার দিলে কিন্তু যথেষ্ট। আমার মনে হয়েছে 1 কাপ ভিনিগার এটার মধ্যে বেশি হয়ে গেছে, তাই আমি বলে দিলাম ভিডিওতে, যাতে করে আপনাদের বেশি না হয়। যাই হোক, এটা আমি মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর দেখেন চিনিটা গলে কতটা পানি উঠে এসেছে। তো চিনি মেখে রেখে দিলে আমগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়। তো এরপর দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা ঝালের জন্য দিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি, তবে এটা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, প্রথমে অল্প করে দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে দিয়ে দেওয়া যাবে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পর এটাকে আমি চুলাটা কিন্তু অন করে দিয়েছি আগে। তো এখন এটাকে জাল করতে হবে। প্রথমে আমি একটু হাই হিটে জাল করে নেব, এরপর চুলা হিটটাকে কমিয়ে দেব। আর এই আচারটা এখন আর কিছুই করা লাগবে না, শুধুমাত্র এটাকে জাল করে যেতে হবে। তো এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনি শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। তো এখন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইখানে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন। তো এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, এই 2টা মশলা ব্যবহার করব। আর এখানে আপনারা চাইলে সরিষা দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। আর ঝালের পরিমাণটা যে যতটা খেতে চান সেই পরিমাণে কিন্তু মরিচটা দিতে হবে। তো আমি প্রথমে 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, পরবর্তীতে আরো একটা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে এটাকে হালকা টেনে নেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপরে ঠান্ডা করে এটাকে গুঁড়া করে নেব। আর এদিকে কিন্তু আমটা অনেকক্ষণ জাল করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে। এটা যত জাল হতে থাকবে আমটা সেদ্ধ হতে থাকবে আর আমের কালারটা এরকম স্বচ্ছ হতে থাকবে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নাড়াচাড়া খুবই সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে আমটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তো খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যাবে আমগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে চুলার হিট কমিয়ে রেখে হালকা হাতে একটু উল্টে পাল্টে দিলেই হবে। তো যখন কিছুক্ষণ জাল করে নিয়েছি, আঠালো হয়ে গেছে শিরাটা, তখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি, দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখানে ঝালটা যারা একটু বেশি পছন্দ করেন তারা এখানে শুকনো মরিচটাকে একটু বেশি দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। তো এটা একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমগুলো খুব বেশি নরম থাকে না, চিনি শিরার জাল হতে হতে দেখা যায় আমগুলো একটু সুন্দর গোটা গোটাই থাকে। যাই হোক, আমি তারপরেও কিন্তু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা গরম আছে। খুব জোরে জোরে নাড়াচাড়া করলে দেখা যায় অনেক বেশি এটা ভেঙে যায়। তো হালকা হাতে এটা মিশিয়ে দিচ্ছি। এটা যত বেশি মানে লো হিটে জাল হতে থাকবে, এই আচারের কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে। তো আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নেব। আর যখন একদম আমগুলো হয়ে যাবে, আমগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে গেছে, চিনি শিরা এটা ভেতরে ঢুকে গেছে সেটা বোঝাই যাবে। তো এখন কিন্তু আমার আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, দেখা যাচ্ছে যে আমগুলো শিরা টেনে নিয়েছে, একদম রসালো দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না। তো আমি হালকা হাতে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। মশলাটা যদি আরো একটু আগে ব্যবহার করা হতো তাহলে আরো ভালো মিশে যেত, মানে চিনি শিরাটা পাতলা থাকতেই মশলা কিছুটা ব্যবহার করে তারপরে এটাকে রান্না করলে বেশি ভালো হতো, পরবর্তীতে আরো একটু দিয়ে দেওয়া যেত। যাই হোক, আমার এই আচারটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আচারে আমের ভেতরে শিরাটা কত ভালোভাবে ঢুকেছে বোঝাই যাচ্ছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। যত সেদ্ধ হতে থাকবে ততটাই কিন্তু আমগুলো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এগুলো
খুবই সুন্দর হয়েছে। আমি আরো কিছুক্ষণ লো হিটে জাল করে নিয়েছি। এর থেকে বেশি যদি জাল করা হয় তাহলে দেখা যাবে ঠান্ডা হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এরকম একটু শিরা রেখে মানে এরকম একটু রসালো রেখে কিন্তু নামিয়ে নিতে হবে। চুলা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর এগুলো খেতে অসম্ভব মজার হয়। এই আচারগুলো কাঁচের বয়ামে ভরে নরমাল ফ্রিজে রেখে দিলে সারা বছর কিন্তু ভালো থাকে। আর যদি এটা বাইরে সংরক্ষণ করতে চান সারা বছরের জন্য তাহলে অবশ্যই রোদে দিতে হবে মাঝে মাঝে। উপর থেকে একটু শুকনো মরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এই আচারটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য নরমাল ফ্রিজে রেখে দিই। এটা খেতে অসম্ভব মজার হয়। ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি, একদম রসালো। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।